নমস্কার। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছে তার সাথে এর আগে আমাদের একটা পডকাস্ট অলরেডি রয়েছে। আপনারা সেটা চাইলে দেখতে পারেন। কিন্তু আজকে আমরা যেই পডকাস্টটা তার সঙ্গে শুট করতে চলেছি সেটা একটু আলাদা। এখানে তিনি কি করে WBCS ক্র্যাক করলেন সেই বিষয়ে আমরা আলোচনা করব না। সেটা আমরা আগের পডকাস্টে করেছি। আজকে আমরা WBCS পাওয়ার পরে আফটার ম্যাথটা ঠিক কি, কিভাবে তারা ট্রেনিং পায়, তারপরে কিভাবে তারা জয়েনিং হয়, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই গোটা পডকাস্টে আমরা সেই বিষয়টাকে আলোচনা করব। তো আপনারা যারা সেই বিষয়ে জানতে ইন্টারেস্টেড তারা এই পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের একটা সম্যক ধারণা এই গোটা সার্ভিসটা সম্বন্ধে হয়ে যাবে। তো চলুন শুরু করুন। ওয়েলকাম স্যার আপনাকে। প্রথমেই কংগ্রাচুলেশন, আপনি বোধহয় নতুন পোস্টিং পেয়েছেন আমি যতদূর শুনেছি। হ্যাঁ, থ্যাংক ইউ এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি এখন এই পূর্ব মেদিনীপুরে আছি, ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর অন প্রবেশন হিসাবে। এখন তমলুকে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে। আচ্ছা আচ্ছা। তো স্যার আজকে যেই জন্য পডকাস্টটা, প্রথমেই আপনাকেও থ্যাংক ইউ, মানে এরকম একটা নতুন টাইপের পডকাস্টে আপনাকে আমি ইনভাইট করলাম, আপনি এসেছেন। তো আজকে একদম মানে আফটার ম্যাথ অফ WBCS, যে WBCS এর পরে কিভাবে কি হয় না হয়, কিভাবে ট্রেনিং হয়, অ্যাসপিরেন্টদের খুব জানার ইচ্ছা। তো সেই সব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই স্যার জিজ্ঞেস করবো আপনি কেমন আছেন, মানে কেমন চলছে জীবন আফটার WBCS? আহ, মোটামুটি এখন তো ভালোই চলছে। এখন তো ট্রেনিং পিরিয়ডে আছি। তা ট্রেনিং পিরিয়ডটাকে তো এমনিতেই হানিমুন পিরিয়ড বলা হয়। তা অতটা ওইভাবে রেসপন্সিবিলিটি বোঝা যাচ্ছে না, কিন্তু এটা একটা লার্নিং ফেজ। তা এনজয় করছি, এবং ট্রেনিং পিরিয়ডটা অলমোস্ট কলেজ লাইফের মতোই কাটে। তা মানে ট্রেনিং পিরিয়ডটাই সারা জীবন মনে থাকে আর কি, একটা হ্যাপি মেমোরি হিসাবে। তা এনজয় করছি এই পিরিয়ডটা এখন। আচ্ছা। তো স্যার আপনি যদি একটু শুরু করেন, মানে একদম PDF এ নামটা দেখলেন, তারপরে একদম কোট অ্যান্ড কোট রাতারাতি একটা সেলিব্রিটি, সবাই আপনার সঙ্গে কথা বলতে চাইছে, এরকম একটা সিচুয়েশন, তারপরে কি হলো? হ্যাঁ, তারপর বলি যেটা মানে জয়নিং প্রসিডিওরটা হয়, মানে পিএসসি তো সিলেক্ট করে আমাদেরকে, কিন্তু আমাদের যেটা জয়নিং হয় সেটা বিভিন্ন সার্ভিসের বিভিন্ন, যেমন WBCS এক্সিকিউটিভ তাদের দেয় হচ্ছে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, যেমন পুলিশ সার্ভিস তাদের দেয় হোম ডিপার্টমেন্ট। তা পিএসসি থেকে আমাদের যে সিলেক্টেড যে লিস্ট, সেটা পার ডিপার্টমেন্টে আসার পরেই আমাদের জয়নিং প্রসিডিওরটা শুরু হয়। তা এর জন্য প্রথমে যেটা হয় সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। তা সেটা আমাদের সবার কাছে লেটার আছে, মেলেও আছে, প্লাস একটা ফিজিক্যাল লেটারও আছে। তা ওই ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, তারপর আরো দুটো প্রসেস হয়, যেটা হচ্ছে একটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন আর একটা হচ্ছে মেডিকেল। তা ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরপরই পুলিশ ভেরিফিকেশনটা শুরু হয়ে যায়। ওখানে আমরা সাবমিট করি আমাদের পুলিশ ভেরিফিকেশনের ফর্মটা। তা ওটা মোটামুটি মাস দুয়েক টাইম লাগে, আর মিন টাইম মেডিকেলটাও হয়ে যায়, মেডিকেল টেস্টটা যেটা ক্যালকাটা মেডিকেল কলেজে হয়। তা এই দুটো প্রসিডিওর কমপ্লিট হলেই, মানে এই দুটো যখন রিপোর্ট চলে যায় আর কি পাড়ের কাছে, তখনই আমাদের জয়নিংটা দেওয়া হয়। এবার আমাদের জয়নিংটা, এবার একটা জিনিস বলে রাখি এখানে, জয়নিং বলতে আমাদের এখানে যেটা হয় রেসিডেন্সিয়াল ট্রেনিং, যেটা হয় WBCS এক্সিকিউটিভ আর WBPS পুলিশ সার্ভিস। মানে এই দুটো সার্ভিসেরই মোটামুটি বলা যেতে পারে 1.5 বছর আর কি একটা রিগোরাস ট্রেনিং হয়, মানে একটা মানে ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্ট প্লাস রেসিডেন্সিয়াল ট্রেনিং। তা সবাই মানে এখানে ব্যাপারটা হচ্ছে সবাইকে, এই জন্য সবাইকে একসঙ্গে আর কি জয়নিংটা দেওয়া হয়। তা নেক্সট যেটা হচ্ছে ওই জয়নিং ডেটটা ফিক্স হলে আমাদের কাছে আবার লেটার আসে, যেটা হচ্ছে এই এত তারিখে জয়নিং ডেট। সেটা আমাদের জয়নিংটা হয় NSATI, নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে। তা জয়নিং লেটারটা আসলেই মানে ওখানে আচ্ছা লেখা থাকে গভর্নর ইজ প্লিজ টু অ্যাপয়েন্ট ইউ। ওই লেটারটা পেলেই আর কি সবার মন আনন্দে ভেসে ওঠে। কিছুদিন 10-15 দিন পর জয়নিং হয়, 10-15 দিনটা খুবই আনন্দের মুহূর্ত। তারপর সবাই জয়েন করে ওই দিনটাতে। আচ্ছা, আর এই যে NSAT, এটা কোথায়? NSATI এটা হচ্ছে এক্সিকিউটিভদের মেন ট্রেনিং সেন্টার। যেমন পুলিশ সার্ভিসদের যেমন হচ্ছে SBSPS ব্যারাকপুর স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি, যেরকম এক্সিকিউটিভদের মেন ট্রেনিং সেন্টার হচ্ছে NSATI। এটা হচ্ছে সল্টলেকের সেক্টর, ওটা সম্ভবত সেক্টর 3-তে, ওই করুণাময়ীর কাছাকাছি ওইখানে। আচ্ছা আচ্ছা। তো ওখানে মোটামুটি কতদিন ট্রেনিং হলো?
হ্যাঁ, এবার আমাদের ট্রেনিং শিডিউলটা বলি, যেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ হচ্ছে স্টেটের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আইএস টা হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। তা আইএস দের যেটা ট্রেনিং শিডিউল হুম, অন দ্য সেম লাইন আমাদেরও ট্রেনিং শিডিউল থাকে। মানে আইএস দের যেটা থাকে ট্রেনিং শিডিউলে, ফার্স্ট হচ্ছে ইন্ডাকশন ট্রেনিং, তারপর হচ্ছে ফেজ 1, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্ট, তারপর হচ্ছে ফেজ 2। আমাদেরও সেম লাইনেই থাকে, শুধু আইএস দের যেটা একটা এক্সট্রা থাকে সেটা হচ্ছে ওদের হচ্ছে সেক্রেটারিয়েট অ্যাটাচমেন্ট বলে একটা থাকে, যেটা দিল্লির মিনিস্ট্রিতে হয় 2 মাসের। ওইটা বাদ দিয়ে বাদ বাকি শিডিউলটা আমাদের একই থাকে আইএস এর মতোই আর কি। তা এখানে আমাদের এই আচ্ছা ওভারঅল বলতে পারেন যে ক্লাসরুম ট্রেনিংটা হয় মোটামুটি 6-7 মাসের মতো। আর 11 মাস মতো হয় ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্ট। এই নিয়ে 1.5 বছরের পুরো ট্রেনিং, 18 মান্থস। আচ্ছা আচ্ছা। তো এইটার পরে আপনাদের একটা শালবনিতেও আই গেস ট্রেনিং হয়। হ্যাঁ, ট্রেনিং এর ডিটেলসটা বলি। আমাদের প্রথমে হচ্ছে ইন্ডাকশন ট্রেনিং হয়, যেটা 1 মাসের হয়। এবার ইন্ডাকশন ট্রেনিংটা অন্যান্য হুম, সার্ভিসদের সঙ্গেও হয়, মানে আমাদের সময় কোঅপারেটিভ সার্ভিস আর আমাদের এক্সিকিউটিভদের একসঙ্গে ইন্ডাকশন ট্রেনিং হয়েছিল। ওই 1 মাস ইন্ডাকশন ট্রেনিং এর পর তারপর হয় আমাদের হচ্ছে ফেজ 1 ট্রেনিং। ফেজ 1 ট্রেনিংটা হচ্ছে 4 থেকে 5 মাসের মতো। এই ফেজ 1 ট্রেনিং এর আচ্ছা মধ্যে আর কি এটিআই তে মোটামুটি 4 মাসের হয়। আর 15 দিনের একটা ট্রেনিং হয়, যেটা হচ্ছে কল্যাণীতে, রায়পাট বি.আর. আম্বেদকর ইনস্টিটিউট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ওখানে 15 দিনের হয়। আর একটা হচ্ছে ল্যান্ডের ট্রেনিং, যেটা হচ্ছে এআরটিআই শালবনিতে হয় 15 দিনের। এই নিয়ে টোটাল মোটামুটি একটা 5 মাসের ক্লাসরুম ট্রেনিং হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর পুলিশ ট্রেনিং কি হয় আপনাদের? হ্যাঁ, এইবার এই ফেজ 1 ট্রেনিং এর মাঝখানেই একটা 1 সপ্তাহ যেটা হয় হচ্ছে পুলিশ ট্রেনিং। তা পুলিশ ট্রেনিংটা খুবই আচ্ছা। ইন্টারেস্টিং। মানে এখানে ব্যাপারটা হচ্ছে, আমাদের যেহেতু এটা রিজন হচ্ছে আমাদের যেহেতু অ্যাজ এ ম্যাজিস্ট্রেট হিসেবে ফাংশন করতে হয় আর কি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তা সেটার জন্যই মানে পুলিশের সঙ্গে কোঅর্ডিনেট হুম, হুম, করে আর কি, সেটার জন্যই পুলিশ ট্রেনিংটা করানো হয়। তা 1 সপ্তাহের একটা ট্রেনিং হয়। 1 সপ্তাহ ট্রেনিংটা একটু রিগোরাস টাইপের, মানে এটিআই তে রিল্যাক্স লাইফ কাটানোর মাঝখানে হঠাৎ পুলিশ ট্রেনিংটা হয়। তা সেই মর্নিং এ সকাল 6টা থেকে আর কি সেই রোল কল শুরু হয়। তারপর মানে ফিল্ড হয় একটা, যেটাতে পিটি বা কিছু হয়। তারপরে যেটা শেখায় আমাদের হর্স রাইডিং শেখায়, মোটামুটি 2 দিন শেখায়। তারপরে গান চালানো, যেটা রিভলভার, সেটা শেখায়। তারপর এই মোটামুটি 9টা অবধি হয়। তারপর দিনের বাকি টাইমটাতে যেটা হয়, 9টা থেকে 5টা অবধি ক্লাস হয় পুরো। মানে যেখানে মেনলি যেখানে ম্যাজিস্ট্রেট মানে পুলিশের সঙ্গে কিভাবে কোঅর্ডিনেট করে ম্যাজিস্ট্রেট ফাংশন করা হয়, ওইটাই মেনলি হয়। তা এইটা 1 সপ্তাহের একটা পুলিশ ট্রেনিং হয়। তা ব্যাপারটা হচ্ছে ট্রেনিংটা খুবই রিগোরাস, কিন্তু এটা একটু ইউজফুল, যেটা আমাদের অনেকটা ডিসিপ্লিন শেখায়। মানে ওখানে বোঝা যায় যে টাইমের কতটা ভ্যালু। মানে খুব বেশি টাইম পাওয়া যায় না, হয়তো ফিল্ড করে এসেই ব্রেকফাস্ট করতে হয়, তারপর সঙ্গে সঙ্গে রেডি হয়ে ক্লাসে যেতে হয়, মাঝখানে এসে লাঞ্চের জন্য খুব একটা টাইম পাওয়া যায় না। আর সবসময় একটা ডিসিপ্লিন হয়ে যেতে হয়, মানে ক্লাসে যেতে হয় সেটা ফলো ইন করে যেতে হয়। আবার রাত্রে দিনে একবার রোল কল হয়, আবার রাত্রে একবার রোল কল হয়। তো এইরকম একটা 1 সপ্তাহ ট্রেনিং হয়, মানে যেটা এনডিসিং আর কি। আচ্ছা আচ্ছা। মানে একটু অফবিট একটা প্রশ্ন করি। আচ্ছা, এই যে লোকে যে বলে কোট আনকোট এই ম্যাজিস্টেরিয়াল পাওয়ার, এই ম্যাজিস্টেরিয়াল পাওয়ারটা ঠিক কি? একটু কি বলতে পারবেন কিছু, যেহেতু আপনার ট্রেনিং হয়ে গেছে এখন আপনি জানেন। হ্যাঁ, হ্যাঁ, ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা আমাদের দেওয়া হয় আমরা যখন ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্টে থাকি। তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর কি, এটা মেনলি পার ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়। পার ডিপার্টমেন্ট থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলার পর আমাদের ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা আছে। ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা হচ্ছে, এটা হচ্ছে যেটা সিআরপিসি আছে, ক্রিমিনাল প্রসিডিওর কোড, তার কিছু কিছু সেকশনে আমাদের কিছু কিছু মানে পাওয়ার দেওয়া হয়। যেমন একটা হচ্ছে ইনকোয়েস্ট ডিউটি, মানে যেটা হচ্ছে মৃতদেহের আর কি পর্যবেক্ষণ, নর্মাল ওভারঅল উপর থেকে পর্যবেক্ষণ করা। সেটা হচ্ছে কোনো মহিলার আর কি 7 বছরের মধ্যে যদি মৃত্যু হয়, তাহলে সেটা ওভারঅল মানে পর্যবেক্ষণ করতে হয়, যে মর্গে গিয়ে, যেটা হচ্ছে মানে কিসের কারণে মারা গিয়েছেন সেটা ইন জেনারেল লিখতে হয়। এই জিনিসটা আমাদের পুলিশ ট্রেনিং এ শেখানো হয়েছিল, একদিন মর্গে নিয়ে গিয়েছিল। তা এটা একটা মাই গড। ম্যাজিস্ট্রেটের ফাংশন এটা। হ্যাঁ, মানে ডেড বডিটা দেখতে হয়, মানে এটা খুবই মানে একটা ডিফিকাল্ট জিনিস, কিন্তু ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়। এটার রিজনটা হচ্ছে, এটা হচ্ছে একটা মানে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য, মানে যেটা পুলিশ অনেক সময় যেটা রিপোর্ট দেয়, সেটা একটা চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য, মানে সেটা যে কারেক্ট কিনা তার জন্য আমাদের এজ এ ম্যাজিস্ট্রেট হিসেবে একটা রিপোর্ট দিতে হয়। এইটা একটা হলো। আরেকটা আচ্ছা হচ্ছে যেটা হচ্ছে ল এন্ড অর্ডার, যেটা ল এন্ড অর্ডার বলতে যে কোনো যদি পজিশন হয়, কোনো মিছিল হচ্ছে, মানে সেখানে যেটা হচ্ছে ল এন্ড অর্ডারের ক্ষেত্রে পুলিশ আমাদের গাইডেন্সে চলে। মানে ইনকেস যদি সেখানে নেগোসিয়েশন করতে হয় যারা লিডারদের সঙ্গে, বা যদি লাঠি চালায় বা গুলি চালায়, সেটা আমাদের ম্যাজিস্ট্রেটের অর্ডারেই হয়।
এইটা একটা ম্যাজিস্ট্রেটের ফাংশন। আরেকটা ফাংশন হচ্ছে যেটা হচ্ছে কোর্ট যেটা আছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট, যেটা এসডিও কোর্টও বলে। সেইখানে বিভিন্ন সেকশনের যেমন আছে 144, 145 বা 107, মানে কেউ ডিস্টার্ব করছে তাকে বন্ড ইস্যু করে, তাকে বন্ড দেওয়ার জন্য বা তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করার জন্য, এগুলো হচ্ছে একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মানে এটা হচ্ছে প্রিভেন্টিভ, মানে যেটা বলা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য। আর যেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেটা হচ্ছে ক্রাইম করার পর তারপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যায়। আর আমাদের হচ্ছে কোনো একটা এলাকাকে পিস রাখার জন্য যে প্রিভেন্টিভ অ্যাকশন করে নেওয়া হয় সেটার জন্য একটা কোড আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তাই এখানেও আমাদের ফাংশন করতে হয়। এই যে এইগুলো হচ্ছে ম্যাজিস্ট্রেট, মানে যেটা আমাদের সিআরপিসির সেকশন গুলো থেকে আসে পাওয়ারগুলো। আচ্ছা, আর আর এরকম কি কোনো ব্যাপার আছে যে মানে একদম কোট আনকোট যে বলা হয় যে ম্যাজিস্ট্রেট একটা একটা সেরকম একটা ক্লাস ওয়ান অফিসার এবং আহ, বলে না যে পুলিশের থেকে অনেকটা উঁচুতে, মানে যেটা একটা সাধারণ মানুষের পারসেপশন, তো সেটা নিয়ে আপনি কি বলবেন? মানে এটা কি সত্যি, মানে এরকম একটা ব্যাপার আছে, একটা হায়ারার্কি রয়েছে? না, হায়ারার্কি সেমন নেই, মানে ম্যাজিস্ট্রেটের ফাংশন হচ্ছে পুলিশের সঙ্গে কোঅর্ডিনেট করে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে কন্ট্রোলে নিয়ে আসা। তা ম্যাজিস্ট্রেটের ব্যাপারটা হচ্ছে যখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয় তখন পুলিশ আমাদের ডাইরেকশনে চলে, মানে মেনলি এই কেসগুলোতে যেখানে যেখানে কমন পিপলের সঙ্গে নেগোসিয়েশন করা বা লাঠিচার্জ করা এইগুলো ব্যাপারে। তা এটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের ফাংশন। তা এটার জন্য যেটা একটা ব্যাপার হচ্ছে যে আমরা স্টেশন লিভ করতে পারি না, যেহেতু যে কোনো সময় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হতে পারে। ওই জন্য আমরা সহজে বাড়ি যেতে পারি না, মানে এটার হুম। যেমন পাওয়ারও থাকলো একদিক দিয়ে, আরেক দিক দিয়ে রেসপন্সিবিলিটিও আসলো আর কি। একদম একদম একদম। আচ্ছা, তারপর পুলিশ ট্রেনিংটা হয়ে যাওয়ার পর তারপর কি আবার ফিরে আসেন? হ্যাঁ, পুলিশ ট্রেনিংটা জাস্ট এক সপ্তাহের একটা পুলিশ ট্রেনিং ছিল। এবং ওটা আমাদের ফেজ 1-এ, যেটা বলি ইন্ডাকশনে যেটা আমাদের করানো হয় মেনলি, সেটা ওই গভর্নমেন্ট সার্ভিসের ব্যাপারে, গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট, এই ব্যাপারে জাস্ট ওভারভিউ একটা জেনারেল আইডিয়া হয়। ফেজ 1-এ আমাদের অ্যাকচুয়াল আচ্ছা। ট্রেনিং গুলো, মানে থিওরিটিক্যাল ট্রেনিংটা শুরু হয়, যেখানে হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড, ক্রিমিনাল প্রসিডিওর কোড, তারপরে সিভিল প্রসিডিওর কোড, তারপর বিভিন্ন যে অ্যাক্ট, ল্যান্ড অ্যাক্ট, পঞ্চায়েত অ্যাক্ট, এগুলো পড়ানো হয়। তা ইন্ডাকশনটা একটু আনন্দে কাটলেও ফেজ 1-এর সময় একটু প্রেশার চাপ শুরু হয়, কারণ যেটা হচ্ছে মেনলি ডিপার্টমেন্টাল এক্সামটার জন্য, কারণ এই সে জিনিসগুলোই ডিপার্টমেন্টাল এক্সামে আসে আর কি। তখন মানে আচ্ছা। সবাই মিলে এনজয় করি, কলেজ লাইফ কাটে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটু পড়াশোনার একটু প্রেশারও থাকে। মেনলি ফেজ 1 হুম। ট্রেনিংটাতে এই জিনিসগুলোই হয় আর কি। এবং তারপর যেটা ডিপার্টমেন্টাল এক্সামটা হয়, আমাদের ডিপার্টমেন্টাল এক্সামে টোটাল 7খানা পেপার থাকে। তার মধ্যে 2টো পেপার হচ্ছে সিন, মানে বই দেখে লেখা যায়, আর 5টা পেপার হচ্ছে আনসিন, মানে বই না দেখে লিখতে হয়। তা 5টা পেপার হ্যাঁ। আনসিন, মানে মেনলি এতে ল থাকে, অ্যাকাউন্টেন্সি থাকে, আর হিন্দির 2টো পেপার থাকে। যেহেতু এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ওই জন্য মোস্টলি হয়তো সেন্ট্রালের সঙ্গে কমিউনিকেশন করার জন্য। আর যাদের আচ্ছা। বাংলা আর কি মাদার টাং না, মানে মোস্টলি হিলি রিজনের জন্য, যাদের নেপালি মাদার টাং তাদেরকে হুম বাংলা হুম। পেপারটাও দিতে হয়। তা আচ্ছা, এই যে হুম, একটু একটু ইয়ে করলাম, সেটা হচ্ছে যে হুম, যেটা আপনার হিন্দি, ওটা কি মানে প্রত্যেক কটা সার্ভিসের জন্য, মানে রেভিনিউ সার্ভিস বা কোঅপারেটিভ সার্ভিস ওইগুলোর জন্য, নাকি শুধুমাত্র আহ, এক্সিকিউটিভ আর পুলিশদের জন্য? না, এটা মোটামুটি সিলেবাস হিন্দিটা সবাইকে দিতে হয়, আর বাকি সিলেবাস গুলো অন্যান্য সার্ভিসের সাথে চেঞ্জ হয়। এবার একটা যেটা বলি, যেটা হচ্ছে এক্সিকিউটিভ পুলিশ সার্ভিস, আর যারা আইএস আর আইপিএস তাদেরও এই পরীক্ষা ডিপার্টমেন্টাল এক্সাম দিতে হয়, মানে যারা ওয়েস্ট বেঙ্গল ক্যাডার তাদের পরীক্ষাটা হয় হচ্ছে এটিআই তে। আর বাকি অন্যান্য যারা সার্ভিস আছে তাদের আচ্ছা পরীক্ষাটাই পিএসসি কন্ডাক্ট করে ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আরেকটা হচ্ছে যে এটা অনেকের একটু জিজ্ঞাস্য থাকে, সেটা হচ্ছে যে এই পার্টিকুলার ডিপার্টমেন্ট পরীক্ষাতে যদি কেউ ফেল করে বা যদি কেউ পাস না করতে পারে, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে কি তার মানে প্রমোশন আটকে যাবে, যেটা বলি নাকি পাস ডিপার্টমেন্টাল করে এক্সাম যাবে? টোটাল 7টা পেপারের মধ্যে হয়। তা প্রতি 6 মাস পর পরে এক্সামটা হয় আর কি। তা কেউ যদি 7টার মধ্যে পাস না করতে পারে, হয়তো একটা দুটোতে মানে ফেল করলো, এখানে পাস মার্ক 50% থাকে, 50% পাস মার্কস থাকে প্রতিটা পেপারে, 100-এর মধ্যে 50 পেতে হবে। তা কেউ যদি এক দুটো পেপারে ফেল করে তাহলে আচ্ছা। সে নেক্সট 6 মাস পর আবার যেটা হচ্ছে সেটা আবার দিতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের যেহেতু 2 বছর হচ্ছে প্রবেশন পিরিয়ড, 2 বছর পর কনফার্মেশন হয়। তা কেউ যদি সমস্ত পেপারগুলো ক্লিয়ার না করতে পারে তাহলে তার কনফার্মেশনটা হবে না, মানে পেপারটা ক্লিয়ার করলেই কনফার্মেশন হবে। তা মোটামুটি একটু যদি সিরিয়াস নিয়ে পড়া হয়, মানে খুব বেশি সিরিয়াস হওয়ার দরকার নয়, একটু সিরিয়াস নিয়ে পড়লে মোটামুটি ক্লিয়ার হয়ে যায়, কিন্তু একদমই যদি পুরো এনজয় করার মধ্যে থাকে তাহলে একটু মুশকিল হয়। আমার যেমন এই মানে আমি ফার্স্ট অ্যাটেম্পটে সবকটা পেপারই আমার ক্লিয়ার করে নিয়েছি, 7টা পেপারই ক্লিয়ার হয়ে গেছে আমার ফার্স্ট অ্যাটেম্পটে। অবভিয়াসলি।
মানে এটাই স্বাভাবিক যে ফোর্থ র্যাঙ্ক করেছে ডাব্লিউবিসিএস এ, তার কাছে মানে এইগুলো কি ব্যাপার। আমি জাস্ট জিজ্ঞেস করতাম, অনেকের মানে অনেকে কমেন্টে এরকম কোয়ারি করে। যাই হোক, আচ্ছা প্লিজ কন্টিনিউ, আপনি যেটা বলছিলেন প্লিজ বলুন। হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টাল এক্সামটা শেষ হলো, আমাদের ফেজ ওয়ান ট্রেনিং এর এটিআই পোর্শনটা শেষ হলো। তারপর আমাদের যেটা হয়, একটা হচ্ছে কল্যাণীতে ট্রেনিং হয়, ওটা 15 দিনের। ওটা হচ্ছে রায়পাটা, যেটা ওটাও রেসিডেন্সিয়াল ট্রেনিং। ওখানে মেনলি পঞ্চায়েত রিলেটেড জিনিসগুলো দেখানো হয়, আমাদের গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি ওখানেও ভিজিট করা হয়েছিল। আর নেক্সট যেটা হচ্ছে ল্যান্ডে, যেটা শালবনীতে যেটা হয়, সেটা হচ্ছে ল্যান্ড রিলেটেড, মানে ল্যান্ড রিলেটেড। তারপরে যেখানে ফিল্ড ট্রেনিং হয়, যেখানে ল্যান্ডের এমনি চেন সিস্টেম, তারপর নতুন যে ইটিএস সিস্টেম, ওইখানে মেজারমেন্ট গুলো দেখানো হয়। এই ল্যান্ড ট্রেনিংটা আমাদের আইএস দের সঙ্গে, যারা আইএস দের ব্যাচ আছে ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের, তাদের সঙ্গে একসঙ্গে হয়। তা এই বছরও হয়েছে একসঙ্গে। তাই এই ট্রেনিংটা শেষে একটা এক্সাম হয় আইএস আর ডাব্লিউবিসিএস দের একসঙ্গে। তা এটা বলতে ভালোই লাগে যে আচ্ছা, এই সবার মধ্যে আমাদের ডাব্লিউবিসিএস ক্যাডারেই একজন টপ করেছিল আর কি, এই ল্যান্ডের ট্রেনিং এর যে এক্সামটা হয়েছিল একটা। লাভলি লাভলি, দারুণ ব্যাপার, হুম। অসাধারণ। আচ্ছা, তো তারপর দেন ওইটা হয়ে যাওয়ার পর দেন তারপর কি হয়? হ্যাঁ, তারপর ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্ট আসে। তবে মাঝে একটা বলি, আমাদের যেটা ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভদের একটা ভালো জিনিস আছে, যেটা হচ্ছে বঙ্গ দর্শন। সেটা ওই ফেজ ওয়ান এর পরেই হয়। কিন্তু হুম, এর হুম। মাঝে মানে আমাদের ইন্ডাকশন এবং ফেজ ওয়ান যে ট্রেনিং এটিআই হয়, সেই এটিআই আমাদের সপ্তাহে 5 দিন ক্লাস হতো। কিন্তু প্রতি শনিবার করেই আমাদের কিন্তু আশেপাশে একটা করে ভিজিট হয়, যেমন এবং সেগুলো অফিসিয়াল ভিজিট। মানে যেমন হচ্ছে আমাদের করা হয়েছিল হচ্ছে ইকো পার্ক যেটা হয় সেইখানে, এনকেডিএ যেটা হচ্ছে এনকেডি এর অফিস সেখানে, প্লাস ইকো পার্ক। তারপর কলকাতা পোর্টে একটা হয়েছিল। তারপর আচ্ছা, নেক্সট যেটা হয়েছিল, যা জেল মিউজিয়াম, এইসব জায়গাগুলোতে ভিজিট হয়। তাই এগুলো, আর নেক্সট এগুলো হচ্ছে শর্ট ভিজিট। আর তারপর আমাদের বঙ্গদর্শন যেটা হয়েছিল, সেটা হচ্ছে 15 দিনের পুরো হয়, সেখানে 10খানা ডিস্ট্রিক্ট ঘোরানো হয়। মানে যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ঘোরাই, মানে বিভিন্ন ডিস্ট্রিক্টের অ্যাডমিনিস্ট্রেশন থেকে অ্যারেঞ্জ করে যায় আমাদের থাকাগুলো মেনলি সার্কিট হাউসেই হয়। তারপর মোটামুটি ওই ডিস্ট্রিক্টে যেগুলো মানে ভালো ভালো জায়গা আছে, যেমন আমাদের যেগুলো ঘুরেছিলাম, কোচবিহার, দার্জিলিং, মালদা, এরকম 10টা ডিস্ট্রিক্ট ঘুরেছিলাম। তা 10টা ডিস্ট্রিক্ট ঘুরে, এবং প্রতিটা ডিস্ট্রিক্টেই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদের অনেক গিফট দিয়েছে, মানে লোকাল যে হ্যান্ডিক্রাফট, এগুলো মানে পুরো ওয়েস্ট বেঙ্গলেরই 10টা মানে সমস্ত জায়গার মোটামুটি লোকাল হ্যান্ডিক্রাফটের গিফটে আর কি ভরে গিয়েছিল যখন রিটার্ন এসেছিলাম। তা মানে এটা একটা ভালো এক্সপিরিয়েন্স। এটার অসাধারণ। রিজন একটা হচ্ছে, যেটা হচ্ছে পুরো ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে একটা আইডিয়া করানো। আরেকটা জিনিস হচ্ছে, অনেকের ওয়েস্ট বেঙ্গলের মানে জেলায় যেতে ভয় পাই আর কি। তা সেই ভয়টা অনেকটা কাটিয়ে দেয়। পার্টিকুলারলি আমার ক্ষেত্রে বলি, আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলায়, আর আমি মেনলি হুম। কলকাতায় পড়াশোনা করেছি। তা সেভাবে ওয়েস্ট বেঙ্গলের কোনো ডিস্ট্রিক্টে আমিও কিন্তু সেভাবে ঘুরিনি, কিন্তু ওই বঙ্গদর্শনের ফলে পুরো কিছুটা ভয় আমার কেটে গিয়েছে, যে না, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গাতেই দিক, কোনো অসুবিধা নেই। এটা একটা রিজন, ওয়ান অফ দ্য রিজন আমার মনে হচ্ছে বঙ্গদর্শন। তা এটা একটা খুবই ভালো জিনিস, একদম। যেটা শুধুমাত্র এক্সিকিউটিভ সার্ভিসদেরই করায় আর কি। আর আরেকটা কথা আমি একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে ধরুন এইরকম বঙ্গদর্শনে আপনি বললেন যে বিভিন্ন ডিস্ট্রিক্ট তো গেছে, তো সেক্ষেত্রে এরকম কি কোনো ব্যাপার থাকে যে ধরুন যেমন আপনার বাড়ি হচ্ছে নদিয়া এবং কাছাকাছি আপনি আহ, কলকাতায় পড়াশোনা করেছেন, তো এরকম কি করা যায় যে বাড়ির কাছে পোস্টিং হবে, নাকি র্যান্ডাম পোস্টিং হতে পারে যে কোনো, মানে উত্তরবঙ্গেও হতে পারে সেটা, দক্ষিণবঙ্গেও হতে পারে? না, আমাদের পোস্টিং এর ক্ষেত্রে বলে, যেটা এক্সিকিউটিভ আর পুলিশ সার্ভিস, যেখানে সার্ভিস জুড়ে আছে, হোম ডিস্ট্রিক্টে কোনোদিনই পোস্টিং হবে না। হোম ডিস্ট্রিক্ট বাদ দিয়ে যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে। এবং আমাদের পোস্টিং এর ট্রান্সফার গুলো খুবই ফ্রিকুয়েন্ট হয়, হ্যাঁ, 1 বছর 2 বছর পর। তা মোটামুটি কোনো ঠিক নেই যে কাউকে সাউথ বেঙ্গলে কোনো ডিস্ট্রিক্ট দিলে তো নেক্সট পোস্টিং নর্থ বেঙ্গলে কোনো ডিস্ট্রিক্টে, মানে যে কোনো জায়গাতেই হতে পারে। হোম ডিস্ট্রিক্টে কোনোদিনই পোস্টিং হবে না। আচ্ছা, আচ্ছা, এমনি হোম ডিস্ট্রিক্টের আশেপাশেও হতে পারে? হোম ডিস্ট্রিক্টের সেটা পুরো আশেপাশে হতে মিনিমাম? পারে, কিন্তু হ্যাঁ, কিন্তু সেটা সাইট তো বেশি দিন হবে না। একটা পোস্টিং সাধারণত 2-3 বছরের বেশি হয় না। মানে 2-3 বছরই থাকবে এক আচ্ছা, জায়গায়, তারপর তো ট্রান্সফার হবেই। আচ্ছা, 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 একটু ইনকোয়েস্টের ব্যাপারে বলুন। একটু ইনকোয়েস্টের ব্যাপারটা মানে অনেকের জানার ইচ্ছা, অনেকের এটাতে ভয় ভীতি রয়েছে যে এই সার্ভিসটা দেবো কিনা, কারণ ইনকোয়েস্ট একটা বিশাল ফ্যাক্টর, যাদের ধরুন একটু মন নরম, এরকম একটা ব্যাপার। তো আপনি যদি একটু বলেন ইনকোয়েস্টের ব্যাপারে। ইনকোয়েস্টে আমি ইনকোয়েস্টে মেনলি যখন ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্টে থাকতে হয় তখন করতে হয়। তা আমার যদিও এখন অব্দি আসেনি এরকম কিছু। তা কিন্তু আমার অন্যান্য আচ্ছা, বন্ধুরা যারা আছে তাদের করতে হয়েছে। ইনকোয়েস্টের ব্যাপারটা হচ্ছে, যদি কোনো মহিলার আর কি 7 বছরের মধ্যে ডেথ হয়, তাহলে সেক্ষেত্রে ওই হুম, ইনকোয়েস্টটা করতে হয়। সেক্ষেত্রে যেটা করতে হয়, মর্গে গিয়ে
আমাদের ফিজিক্যালি পুরো দেখতে হয় আর কি, মানে পুরো বডিটা, যে ওখানে কোনো মানে কোনো ক্ষতের চিহ্ন আছে কিনা বা কিছু আছে কিনা। যদি থাকে যেটা মানে দেখতে পাই, তাহলে সেটা লিখতে হয় যে না এরকম দেখতে পেলাম কিছু আছে, বা কিছু না থাকলে কিছু নাই লিখতে হয়। আলটিমেটলি লিখতে হয়, আলটিমেটলি সবকিছু জানা যাবে পোস্টমর্টমের উপর। মানে ওইটা লিখে জাস্ট আচ্ছা। তারপর আমার স্ট্যাম্প মেরে জমা দিতে হয়। একটা কপি পুলিশের কাছে থাকে, একটা কপি এসডিওর অফিসে থাকে। এই জিনিসটা, এটা প্রথম প্রথম হয়তো অনেকে ভয় লাগতে পারে, পার্টিকুলারলি যদি আহ, দেখা যায় যে বডিটা অনেক পুরনো ডিকম্পোজ বডি, সেক্ষেত্রে হয়তো হুম হুম প্রথম হুম। প্রথম অনেকেরই প্রবলেম হয়, কিন্তু তারপর ধীরে 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 অভ্যস্ত হয়ে যায় আর কি। আচ্ছা, যখন যখন প্রথম যখন ট্রেনিং এ যখন গেছিলেন ওরকম একটা হুম, জায়গায়, এবং আপনাদের তো করানো হয়েছিল, আমি ফেসবুকে একটা ইয়েতে দেখেছিলাম, পোস্টে দেখেছিলাম আপনাদেরই বোধহয় কোনো অফিসার করেছিল একটা ভিডিও। তো সেই ক্ষেত্রে তখন এক্সপিরিয়েন্সটা কেমন ছিল প্রথম যখন এরকম এনকাউন্টার হ্যাঁ, হলে? কখনো তো হননি হ্যাঁ, কখনো? না, এটা এটা এই জিনিসটা হয়েছিল ব্যারাকপুরে যখন পুলিশ ট্রেনিং ওই সময় করেছিল, ওখানকার যে মর্গে সেখানে নিয়ে গিয়েছিল, তা এটা ডেড বডি ছিল। তা সেই রকম কিছু ভয় লাগেনি, কিন্তু ব্যাপার হচ্ছে তারপর যখন পোস্টমর্টেম করা শুরু করলো, যে ডেড বডি কাটা, সেটা 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 কিন্তু সেটা আমাদের থাকার দরকার নেই, মানে আমি ওটা দেখিনি, আমাদের শুধু জাস্ট ডেড বডিটা ওপর ওপর জাস্ট দেখে তারপর লিখে দিতে হয় যে আমার কিছু অবজারভেশন হলো কিনা। কিন্তু পোস্টমর্টেম বা সেই আচ্ছা জিনিসগুলোতে আমাদের থাকার দরকার নেই। সুতরাং আচ্ছা। জিনিসটা ভয় সেরকম কিছুই নেই, ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়। হ্যাঁ, মানে কিন্তু যদি পোস্টমর্টম দেখতে হতো সেটা একটু তো ডিফিকাল্ট, সেটা সবার ক্ষেত্রে পসিবল নয়, আর সেটা পোস্টমর্টম অব্দি যে হয় না, জাস্ট দেখলেই হয়ে যায়। মানে এই ট্রেনিং এ কি দেখতে হয়েছিল, ট্রেনিং এ কি দেখিয়েছিল? আ- 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 হ্যাঁ, এটা নিয়ে দেখিয়েছিল, পোস্টমর্টমও দেখিয়েছিল, কিন্তু পোস্টমর্টম দেখার মতো আমার সাহস ছিল না। আমি জাস্ট যেটা ইনকোয়েস্টে নর্মাল করতে হয়, অবজারভেশন অব্দি ওপর ওপর বডির অবজারভেশন, সেইটা আমি করেছিলাম, যেটা ছিল আমাদের করার কথা। এটা ব্যারাকপুরে মানে মর্গে নিয়ে আপনাদের গিয়ে দেখিয়েছিল মানে। হুম, মানে আপনাদের ব্যাচের কেউ দেখেছিল ওই পোস্টমর্টেম হ্যাঁ, অনেকে সামনে? পোস্টমর্টমটাও দেখেছিল। হ্যাঁ, সামনাসামনি যে বডি কেটে বিভিন্ন পার্টস গুলো, সেটা ঠিক আছে। ভয়ানক, হুম। আলাদাই। উহ, আচ্ছা, বাপরে বাপ। আচ্ছা, আহ, একটু একটু যদি ট্রেনিং এর ব্যাপারে একটু ডিটেলে বলেন, ধরুন মানে লাইফস্টাইলটা কেমন হয়, মানে ওখানে যেমন আহ, সবাই আর কি হুম, বলে, হুম। একটু যদি এটিআই ডিটেলে। ট্রেনিং এ যেটা শিডিউল ছিল আমাদের, ওই সকাল 6টা থেকে 7টা অব্দি, 6:30 থেকে 7টা অব্দি একটা যোগা ক্লাস হতো। তা সেটা সেই ক্লাসটার পর আমাদের ব্রেকফাস্ট টাইম হচ্ছে, ওখানে টাইম গুলো স্ট্রিক্টলি মেনটেন করা হয়। 8:30 থেকে 9:30 অব্দি ব্রেকফাস্ট টাইম। তারপর যেটা হচ্ছে আমাদের ক্লাস হতো যেটা 1:30 অব্দি, তারপর 1:30 থেকে 2:30 অব্দি আবার লাঞ্চ টাইম, তারপর আবার আবার ক্লাস হতো। মোটামুটি 5টা, 5:30টার দিকে ক্লাস শেষ হতো। তারপর বিকালে একটা টিফিন টাইম ছিল। আবার রাত্রিতে আমাদের কাছে তো ফাঁকাই থাকতো। তা যেটা এটিআই যেটা হচ্ছে, এটিআইটা মানে মানে একটা মানে আইডিয়াল একটা ট্রেনিং সেন্টার, যেখানে সমস্ত কিছু আছে, ওয়েল ইকুইপড লাইব্রেরি আছে, তারপর গ্রাউন্ড আছে। আমরা ডিজি স্যারকে বলেছিলাম, তো আমাদের ওখানে লাইটেরও ব্যবস্থা করে দিয়েছে রাতে খেলার জন্য। তারপর ওখানে জিম আছে, সবই আছে অ্যাভেলেবেল। আমরা রাতে খেলাধুলা করতাম। আর আরেকটা হুম। জিনিস বলি, এটিআই যেটা ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর কি দুর্দান্ত। মানে যদি মানে আমাদের ট্রেনিং হয়েছিল এটিআই তে, ব্যারাকপুরে, কল্যাণী আর শালবনী ল্যান্ডের, যেটা তো সবগুলোর মধ্যে বেস্ট হচ্ছে এটিআই, মানে খাওয়া দাওয়ার দিক থেকে হোক বা সমস্ত ফ্যাসিলিটি দিক থেকে হোক, রুমের দিক থেকে হোক, ওখানে সিঙ্গেল রুম প্রোভাইড করা হয়। সমস্ত দিক দিয়ে এটি আচ্ছা বেটার আর কি। মানে লাইফটাও খুব এনজয়ফুল, প্লাস ওটা হচ্ছে যেহেতু সল্টলেকের কাছে, মানে করুণাময়ীর কাছে, মাঝে মধ্যে আমরা যখন বই মেলা হয়েছিল তখন ঘুরতে গিয়েছিলাম। এরকম মানে ভালো এক্সপিরিয়েন্স আছে ওখানে। আচ্ছা। আর আর বাড়িতে কি আসা যায় ট্রেনিং পিরিয়ডে, বিশেষ করে এক্সিকিউটিভদের ট্রেনিং পিরিয়ডে? ট্রেনিং পিরিয়ডে রবিবার দিনটা আসতে পারে। রবিবার দিনটা যেহেতু ছুটি থাকে, শনিবার দিনটা তো আমাদের প্রায় ভিজিট হতো, তা শনিবার দিনটাও আসা মুশকিল ছিল, রবিবার দিন একদিন আসা যায় মোটামুটি। আচ্ছা আচ্ছা। আর আর মোটামুটি বঙ্গদর্শন আপনি বললেন যে মোটামুটি 10 দিনের মতো একটা ডিউরেশনে হয়। 15 দিনের মতো, 15 দিনের মতো। তবে বঙ্গদর্শনে একটা এক্সপিরিয়েন্স বলি, যেটা হচ্ছে আমরা যখন দার্জিলিং এসেছিলাম, দার্জিলিং থেকে নেক্সট হচ্ছে আমাদের মালদা যাওয়ার ছিল। তা দার্জিলিং থেকে আমাদের হুম। এনজিপি ড্রপ করে দিয়েছিল। তো যখন ড্রপ করেছিল, আমরা মোটামুটি ওই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে ভেহিকেল প্রোভাইড করা হতো, আমাদের ব্লু বেকন কার যেগুলো। আর যখন হ্যাঁ হ্যাঁ দার্জিলিং হ্যাঁ। থেকে যখন এনজিপি তে আসলাম, তখন যেটা হচ্ছে আমাদের পুলিশ সিকিউরিটি দেওয়া হয়েছিল, মেবি ওটা হিলি রিজিয়ন, একটু রিস্কি রাস্তা বলে। তা যেখানে যেরকম কনভয় হ্যাঁ। যেরকম মুভ করে, আমাদের 4টে কার ছিল সামনে, পুলিশ গাড়ি ছিল, সাইরেন বাজিয়ে বাজিয়ে সমস্ত রাস্তা ক্লিয়ার করে যাচ্ছিল। তা সেটা একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স আর কি।
এইরকম অনেক কিছুই ভালো ভালো এক্সপিরিয়েন্স হবে, যেটা মানে ভোলার মতো নয় আর কি। অসাধারণ, অসাধারণ। আচ্ছা, এখন যে এমনি মানে ডিএমডিসি হিসেবে যে আপনি কাজ করছেন, তো অভিজ্ঞতা কেমন? মানে যেমনটা ভেবে হুম। এসেছিলেন আর যেমনটা হচ্ছে, মেলাতে পারছেন নাকি? মানে ভালোর দিকে গেছে না খারাপের দিকে গেছে? হ্যাঁ, হ্যাঁ, যেটা বলে আমাদের ফেজ ওয়ান ট্রেনিং এর পর তারপর ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্ট হয়, যেটা 11 মাসের। তা এমনি ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্টে মোটামুটি আমাদের এটিআই থেকে শিডিউল করিয়ে শিডিউল গুলো ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেয়, মানে আমাদের কি কি করতে হবে। তা যেটা হচ্ছে এখানে ডিএম অফিসে যেরকম সমস্ত বিভিন্ন সেকশন যেগুলো আছে, ডিপার্টমেন্ট গুলো আছে, সেগুলো সব ভিজিট করতে হয় 2 দিন 3 দিন 4 দিন এরকম করে করে। আর এখানে যেটা ইম্পর্টেন্ট আচ্ছা, যেটা জিনিস আছে, যেটা হচ্ছে আমাদের মানে এটা না করলে ট্রেনিং আর কি কমপ্লিট হবে না ডিপার্টমেন্টাল এক্সামের মতো। সেটা হচ্ছে একটা হচ্ছে যেটা কোর্ট আছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট, সেখানে একটা কোর্টের কেস লিখতে হয় বিভিন্ন সিআরপিসি সেকশনের উপর। আর একটা হচ্ছে ট্রেজারি আছে, আচ্ছা, ট্রেজারি ট্রেনিং। আরেকটা হচ্ছে রুরাল স্টাডি অ্যাসাইনমেন্ট, মানে কোনো একটা ব্লকে ভিজিট করে সেখানকার সেখানকার ডেভেলপমেন্টের উপর একটা রিপোর্ট লিখতে হয়। তো এই তিনটে আমাদের নেক্সট যখন ফেজ টু ট্রেনিং হবে ওইখানে সাবমিট করতে হয়। আর ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্টে মোটামুটি যেহেতু আমাদের অবজারভেশন কাজ, ওরকম প্রেশার থাকে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রেসপন্সিবিলিটি দেওয়া হয়। একটা তো বললাম যেটা হচ্ছে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা আমাদের চলে আসে, তাই ম্যাজিস্ট্রেট ফাংশন গুলো করতে হয়। আর একটা যেটা এখন যেটা হচ্ছে ইলেকশনের টাইম, এবার ইলেকশনের টাইমের সময় কিন্তু অনেক কাজই করতে হবে, এবং একটা ভালো অপরচুনিটি যে অনেক কিছু শেখার জানার। তো আমাকেও যেমন এখন ইলেকশনের অনেক কাজ করতে হচ্ছে, তা এটা একটা এখন একটু কাজের চাপ থাকে। প্লাস আরেকটা হচ্ছে কাউকে কাউকে ইনকেস যদি দেখা যায় কোনো ব্লকে আর কি বিডিও, সে হয়তো ইনকেস হয়তো কোনো লিভে গিয়েছে 2-3 মাসের কোনো অসুস্থ, সেই সময় যদি কাউকে বিডিও হিসাবে চার্জ দিয়ে দেয়, এই দুটো কেসে মোটামুটি একটু রেসপন্সিবিলিটি চলে আসে। তাছাড়া ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্টে অনেকটাই আর কি রিল্যাক্সের আর কি, এবং যথেষ্ট আনন্দের আর কি 11 মাসটা। আচ্ছা। আর এই ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্টে কি মানে অ্যাকোমোডেশন, হোম অ্যাকোমোডেশন কিরকম দেওয়া হয়? মানে মোটামুটি কি যেমন ডিস্ট্রিক্ট কোটার অ্যাটাচমেন্টে যেটা হচ্ছে, হ্যাঁ, ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্টে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হাউসিং এর যেটা হচ্ছে কোয়ার্টার থাকে। তা আমাদের এক্সিকিউটিভ, আমাদের ম্যাজিস্ট্রেটদের এ টাইপ কোয়ার্টার অ্যালট হয়। এ টাইপ কোয়ার্টার হচ্ছে 3 বিএইচকে। তা কেউ কোয়ার্টার নিতে পারে, আর কেউ যদি কোয়ার্টারে হয়তো না থেকে কেউ যদি রেন্টে থাকতে চায় সে সেটাও নিতে পারে। তো আমাদের জন্য এই মানে গভর্নমেন্ট হাউসিং ফ্যাসিলিটি কোয়ার্টারটাই, যেটা হচ্ছে 3 বিএইচকে কোয়ার্টার, এইগুলো অ্যালটমেন্ট হয়। আচ্ছা, মানে এই যে আপনি বললেন যে গ্রেড এ কোয়ার্টার, এগুলো মানে এক্সিকিউটিভ আর এই মানে আহ, আর আর বাকি গ্যাজেটেড অফিসাররা পায় নাকি শুধু গ্যাজেটেড এক্সিকিউটিভদের জন্য? অফিসারও পাই। হ্যাঁ, তবে এক্সিকিউটিভদের ফার্স্ট প্রেফারেন্স থাকে, যেহেতু ডিএম অফিসের আন্ডারে থাকে। তারপর খালি থাকলে অন্যান্য গ্যাজেটেড অফিসারও পাই আর কি। আচ্ছা, 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 আচ্ছা। আহ, আর মোটামুটি যদি আমি জিজ্ঞেস করি, আচ্ছা, এই পুরো ট্রেনিং ফেজটা তাও মোটামুটি কতদিনের হয়? এই পুরো ট্রেনিং পেজটা আমাদের ইন্ডাকশন হলো 1 মাসের, তারপর ফেজ ওয়ান যেটা 4 মাসের হলো, ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্ট 11 মাসের। এরপর যেটা হয় ফেজ টু ট্রেনিং, সেটা হচ্ছে আবার এটিআই, মানে এখানে 11 মাস ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্টের পর আবার এটিআই তে রিটার্ন যেতে হবে। ওখানে 2 মাসের আবার ট্রেনিং হবে। তা ওখানে 2 মাসের যেটা ট্রেনিং হয়, এই ডিস্ট্রিক্টে যে সমস্ত গুলো করলাম, যেটা ট্রেজারি ট্রেনিং, রুরাল স্টাডি, এগুলো ওখানে সাবমিট করতে হয়। তারপর ওখানে এইবার যেটা ট্রেনিংটা দেওয়া হবে, আগের গুলো সব থিওরিটিক্যাল হয়েছিল, এইবার যেটা একটু প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া হবে অ্যাজ এ বিডিও হিসাবে, কি কি ফাংশন করতে হবে। তারপর এই জিনিসগুলো একটু প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া হয়, যেটা ফেস টু ট্রেনিং হয়। এবং তারপর আরেকটা যেটা ভালো জিনিস আছে, যেটা শুধুমাত্র এক্সিকিউটিভই দেওয়া হয়, সেটা হচ্ছে এই ফেস টু ট্রেনিং এর পর যেটা হচ্ছে আইএম ক্যালকাটাতে মোস্টলি 2 সপ্তাহের আর কি ম্যানেজমেন্ট ট্রেনিং দেওয়া হয় একটা। তা সেটাও একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স আইএম ক্যালকাটাতে। আচ্ছা, আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি একটা আমার কোয়ারি আছে, এটা আমি দেখেছি। মানে আইআইএম ক্যালকাটাতে আপনাদের মানে কোনো কি ট্রেনিং দেওয়া হয় নাকি আপনারা ওখানে পড়তে পারেন, এরকম কি কোনো ব্যাপার আছে? একটু যদি ওটা একটু পরিষ্কার করে আমাদের বলেন। আমাদের ট্রেনিং হয় ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম 2 সপ্তাহ, যেটা হচ্ছে ফেস টু ট্রেনিং এর শেষে হয়। এবং এইটার পর তারপর আমাদের মোটামুটি ট্রেনিং কমপ্লিট হয়। তারপর আমাদের কিছুদিন পরই আমাদের পোস্টিং চলে আসে অ্যাজ এ ভিডিও হিসেবে। আচ্ছা, 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 ওকে। আচ্ছা, মোটামুটি আমরা শেষের পর্যায়ে চলে এসেছি। তো শেষ একটা আপনাকে প্রশ্ন করব। সেটা হচ্ছে যে এই যে এত পড়াশোনা, এত কিছু, এত খাটনি করলেন, এখন মোটামুটি ট্রেনিং মোটামুটি শেষের দিকে, এবার আপনি প্রায় জয়েনই করবেন, ইন্ডিভিজুয়াল চার্জ পাবেন। তো কি মনে হচ্ছে, মানে আর ইউ স্যাটিসফাইড যে না ঠিক আছে, যা করেছি একদম খুব ভালো হয়েছে? মানে ফিলিংটা কি, যদি একটু ইলাবোরেট করে বলেন যে কেমন লাগছে, যে এতদিনের কষ্ট সার্থক হলো নাকি কোথাও একটা কি কি মনে হচ্ছে, যেটা মনে হচ্ছে যদি একটু বলেন, অনেক ফিলিং ইন্সপায়ার হবে। ভালো, ফিলিং তো আমার এখন অব্দি ভালোই আছে। ব্যাপারটা হচ্ছে আমরা যখন প্রথমে জয়েন করি তখনও অ্যাজ এ অফিসার হিসাবে আমাদের ডেভেলপ হয় না, সেটা ধীরে ধীরে হয়। এটিআই ক্লাস করাকালীন কিছুটা হয়,
তারপর মেনলি ডিস্ট্রিক্ট অ্যাটাচমেন্টের সময় কিছুটা অফিসার কোয়ালিটি বিল্ড আপ হয়, মানে কার সঙ্গে কিভাবে কথা বলবো, কোনো পলিটিক্যাল লিডার যেমন এমএলএ এমপি তাদের সঙ্গে কিভাবে কথা বলবো, এটা বিভিন্ন অবজারভেশনে আমরা দেখতে পাই। এবং তারপর ফেজ টু হিসাবে ট্রেনিং হওয়ার পর যখন অ্যাজ এ ভিডিও হিসাবে যখন ভিডিও চেয়ারে বসবো, তখনই মোটামুটি বলা যেতে পারে যে আমাদের ফুললি ডেভেলপমেন্টটা হয়। মানে এবং এটা হচ্ছে একটা লং গ্র্যাজুয়াল প্রসেস। এবং এই প্রসেসটা মানে আমি মনে করি যে যথেষ্ট এনজয়িং। এবং কাজের প্রেশার তো থাকবেই আর কি, কিন্তু তার মধ্যেও আর কি অনেক কিছু হ্যাপিনেস আছে, এনজয়মেন্ট আছে। অ্যাটলিস্ট এই সার্ভিসটাতে তো আমার সেটাই মনে হয়েছে। এবং এবং আমার তো মনেই হয়েছে মানে এই সার্ভিসটাতে আর কি মানে সবই আছে, কিছুটা রিল্যাক্সেশনও আছে, আবার কাজের প্রেশারও আছে, সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। মানে এমন না যে সবসময় রিল্যাক্সেশন, আবার এমন না যে সবসময় কাজের চাপ। মানে সিচুয়েশন, টাইম টু টাইম এটা ভ্যারি করতে থাকে। একদম একদম। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে। আপনি পুরো ট্রেনিংটা সবটা বললেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ। আর এই অনুষ্ঠানে আমাকে ট্রেনিং সম্বন্ধে বলার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি অনেকেই এইসব ট্রেনিং সম্বন্ধে শুনে ইন্সপায়ার হবে। এবং নিশ্চয়ই।